Marcel presents Hasho powered by Dabur Meswak Season 4 co-sponsored by Momtaz Harbal. শুরু করছি আজকে বিশেষ এপিসোড ফিরে দেখা। প্রিয় দর্শক, এক এক করে আমরা সিজন 4 শেষ করতে চলছি। সামনেই হচ্ছে গ্র্যান্ড ফিনালে। আপনাদের মতো আমিও একটু উত্তেজনায় আছি, একটু উৎকণ্ঠায় আছি কি হয় না হয়। তবে হ্যাঁ, শুরু করার সময় ঠিক টের পাওয়া যায় না বিদায়ের সময়টা কতটা বেদনা। এভাবেই আমাদের হাস্যর পারফর্মাররা হাসতে হাসতে আমাদের জীবন বোধের কথা বলেছে। দৌড়ানিকা এলাম, ওই রাস্তা দিয়ে আইতেছিলাম আর আমি এরকম করতেছিলাম। এক লোক আমার গুলো পাগল নাকি রে, আমি তার গেলে টাটায় শব্দ করলাম, ওই নাকি কি রে? অফকোর্স পাগল। আমি সব এই পাগল, আমার সাথে প্রেম করবা? হ্যাঁ কি পাগল, করবা না প্রেম? হ্যাঁ প্রেম মানে হইল গিয়া ফিরিত। ফিরিত যেমন কাছে টানে গাছেও টানে ভাই, এই জামানায় ফিরিত কইরা কোনো শান্তি নাই, কোনো শান্তি নাই। পাগল 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 সবাই পাগল, আমরা পাগল ধরা ধামে। পাগল পাগল সবাই পাগল, আমরা পাগল ধরা ধামে। আমি পাগল তোমার প্রেমে, তুমি পাগল আমার নামে। আমি পাগল তোমার প্রেমে, তুমি পাগল আমার নামে। পাগল পাগল সবাই পাগল, আমরা পাগল ধরা ধামে। 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 হাসতে হাসতে অনেক রসিকতা হয়েছে, নানা ঢঙে নানা রঙে। আসুন আমরা সেই সব কিছু মুহূর্ত উপভোগ করি। সবাই আমারে আঙ্গুল বইলা ডাকে। আমি জন্মগ্রহণ করার পর আমার আব্বার কাছে যখন নার্স আমারে নিয়ে আসলো, তখন আমার আব্বা খুব খুশি হয়ে বলল, বাহ আমার পুত্র সন্তান হয়েছে। তখন নার্স বলল, জি না স্যার, আপনার কন্যা সন্তান হয়েছে। আমার আঙ্গুলটা ছাড়েন, বুঝতে পারবেন। তারপর থেকে আমার নাম হয়ে গেল আঙ্গুল। কি রে, তোরা দেখতে তো লাগে বট গাছ, কিন্তু নাম হয়েছে কলা গাছ। রহস্যটা কি? আগে আমি চিকন ছিলাম, তারপর একটা ভালো চাকরি পাইলাম,
তারপর ফুলে কলা গাছ হয়ে গেলাম। তোরে দেখা আমার একটা অতীতের কথা মনে পড়লো। অতীতের কথা? কি অতীতের কথা? তোর মতো আমিও আঙ্গুল ছিলাম, পরে আমারে মৌমাছি কামড় দিল, ফুইলা কলা গাছ হয়ে গেলাম। কিন্তু তোরে মৌমাছি কামড় দিল কেন? চাহিদার বেশি মধু আহরণ করতে গিয়েছিলাম। এখন আমি তোর একটা কথা বলি। বল। সেদিন আমি অফিসে গেলাম, গিয়ে একটা ফাইল দেখলাম, যাতে এর আগের এক কর্মকর্তা শহরের একটা জায়গায় পুকুর খননের বিল দিল। এই পুকুর খনন বাবদ খরচ 4 লাখ টাকা। তা ভালোই তো, এলাকার মাসির ভালো উপকার হলো। কিন্তু দুর্নীতি কোন জায়গায় গেলে এমন হয়, সেখানে কোনো পুকুর ছিল না রে। হায় হায়, কোষ কি? তারপর তুই কি করলি? কি আর করুম, আমিও একটা বিল তৈরি করলাম যে এই পুকুরের পানি ব্যবহার করে এলাকাবাসীর মধ্যে রোগ ছড়িয়ে পড়ছে, তাই এই পুকুর ভরাট করা দরকার। ভরাট বাবদ আবার 4 লাখ টাকা। ভালোই তো, তুই ওই একই কাজ করলি। আমি হলি লোকটারে দইরে জেলে ডুয়ে দিতাম। আরে জেলে তো আমিও দিছি, তারপর আবার তার কাছ থেকে 3 লাখ টাকা নিয়ে সারিয়ে আনছি। হে, তোরে সারাই আনার কথা শুনে না আমার একটা কথা মনে পড়লো। কি কবি? ওই আমার আব্বা এক অফিসে কিছু টাকা পাতো, তা ওই ফাইলটা নিয়ে আমি একদিন গেলাম। তা ওই এইতলা থেকে ওইতলা, ওইতলা থেকে এইতলা, এই করতে করতে একসময় ফাইলটাই আমারে কয়, আফা আপনার ঘোরাঘুরি শেষ হলে আমার একটু বইলেন, আপনার সাথে ঘুরতে ঘুরতে গাইমে গেছি তো গোসলটা সেরে লতাম। দুর্নীতির সাথে না এই কলা গাছের না একটা মিল আছে। কি মিল? এই ধর, এই দুইটা বাইয়ে যেই উপরে ওঠার চেষ্টা করুক না কেন, ওই একদিন না একদিন ঠিকই পা পিছলে পড়বে। শুধু পা পিছলে না রে, আমার মতো কোমরটাও যাবে। আসসালামু আলাইকুম। নিশ্চয়ই আমাকে চিনতে পারছেন, আমি ডাস্টবিন, মিস্টার ডাস্টবিন। আমার একটা মনের দুঃখ কি জানেন, আমাকে কেউ ব্যবহার করে না। আচ্ছা, ডাস্টবিন আর মানুষের ব্রেনের মধ্যে মিল কোথায়? এই দুটো কি সঠিক ব্যবহার না করলে এই রকমই হয়। বাহ, ব্রিলিয়ান্ট। হ্যালো দোস্ত, তোর যে আসার কথা ছিল, তুই আসলি না কেন? কি বললি? তুই বেটা তোর বউকে ভয় পাস নাকি? আমি? না না, আমি তো আমার বউকে ভয় পাই না, মাঝে মধ্যে একটু কথা শুনতেই হয়। তা দোস্ত, কালকে কিন্তু তুই সন্ধ্যায় আসবি, বুঝছিস? কালকে সন্ধ্যায় আসলে দোস্ত দাঁড়া, কি যেন পায়ের নিচে পড়লো রে। মানুষ যে কি, কোথায় কি ফেলতে হয় তাও জানে না। দোস্ত শোন, আসবি তো? আচ্ছা আসিস। ও ভাইজান, কামটা কি ঠিক করলেন? কে কে কথা বলে? আরে আমি ডাস্টবিন, ডাস্টবিন কইতাছি। ডাস্টবিন? তুমি কথা বলছো? হ, যাদের কথা বলার দরকার তারা যখন চুপ থাকে তখন তো আমারই কথা বলতে হয় নাকি? তা কি বলতে চাচ্ছ? আরে ভাই, দূরে দাঁড়ায় আছেন কেন, কাছে আসে। না 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 না, ছি, তুমি বড়ই নোংরা। তোমার একেবারে এত নোংরা, ছি ছি ছি। বিশ্বাস করেন ভাইজান, আমার ভেতরটা পুরাই পরিষ্কার। যেমন ডাবর মেসওয়াক দিয়ে দাঁত ব্রাশ করলে দাঁতগুলি পরিষ্কার হয়। আর এই ময়লাগুলো তো আমি ফেলি নাই, ফেলছেন তো আপনারাই। কি বলছো তুমি? হ, আরে ভাই, আমরা চিন্তা করি যে আজকে ফালতুর মা এখানে ময়লা ফেলাইছে, ঠিক আছে, কালকে থেকে আমরা ফেলামু। আরে ভাই, সংকোচের কিছু নেই তো, কাছে আসেন। যদি আমি নোংরা আবর্জনার কাছে যাই না, কিন্তু তোমার কথা আমার খুব ভালো লেগেছে। আপনি যদি কাগজটা আমার ভিতরে ফেলতেন তাহলে একটু ভালো হইতো না? আরে বুঝতে পারছো না, আমি একটু থ্রোয়িং প্র্যাকটিস করছি, বুঝছো? দেখবা এই থ্রোয়িং প্র্যাকটিস করতে করতে একদিন মেডেল পেয়ে যাব। হ্যাঁ, আপনি প্রচুর মেডেল পাইবেন। আপনার থ্রোই তো ঠিক নাই, আপনার থ্রো যদি ঠিক থাকতো তাহলে তো আমার ভিতরে ফেলতেন। আচ্ছা ভাইজান, আপনার থ্রো কি সত্যিই ভালো? হ্যাঁ অবশ্যই। তাহলে একটু সবগুলি থ্রো করে একটু ফালায়া দেখান তো, ভালো নাকি? হ্যাঁ, তুমি আমাকে পরীক্ষা নিচ্ছ? দেখো।
লিপস্টিক, এটা আমার বউয়ের কাজে লাগবে। দেখছেন, একটু তেল মারাতে যদি ভালো কিছু হয় তাহলে তেল মারাই ভালো। এই সব লোককে তো এইভাবে ম্যানেজ করতে হয়। আমি অনেক বড় লোক, আমার কোনো কিছুর অভাব নাই, শুধু একটা জিনিসের অভাব, আর তা হলো মন খুলে কথা বলার জন্য কোনো মানুষ পাই না। তাই আজকে সিদ্ধান্ত নিয়েছিলাম সারাদিন না খেয়ে রাস্তাঘাটে ঘুরে বেড়াবো, করলামও তাই। কিন্তু এখন এই রাতের বেলা ওই আকাশের চাঁদের দিকে তাকাইয়াই বুঝতে পারতেছি কবি সুকান্ত কেন কবিতাটা লিখছিল। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। এই ঢেল মারে কে রে উপর থেকে? এই ঢেল মারে কে? কই দেখি। এইটা তো দেখতেছি এ পানের ডিব্বা। এ পানের ডিব্বা কার? আমি কে? আমি সাদের বুড়ি। এই সাদের বুড়ি? আমার পানের ডিব্বাটা নিচে পড়ে গেছে, সেটা তুলতেই আসছি। আয়সা যা শুনলাম তাতে তো পান খাওয়াই ছাইড়া দিতে হবে। কেন, কি শুনলা বুড়ি? কুরমা পোলাও খাইয়া তো গো পেট ভরতেছে না, এখন আমার চাঁদের দিকেও নজর গেছে। তা চাঁদটারে ঝলসায় রুটি বানায় খাইলে আমি থাকবো কই? যাই হোক বুড়ি, তাই বলে তুমি সামান্য একটা পানের ডিব্বার জন্য এই পৃথিবীতে নামে আসলা? পানের ডিব্বার গুরুত্ব তোরা কেমনে বুঝবি? যদি বুঝতি তাহলে বউদের মুখ থেকে গালিগালাজ শুনতে হইতো না। এ বুড়ি, তুমি কি বলতেছো আমি কিছুই বুঝতেছি না, একটু বুঝায় বলো তো। এ মনে কর তোরা প্রত্যেকে যদি তোদের বউদের হাতে একটা করে পানের ডিব্বা দিস, বউ যখনই বক বক করতে শুরু করে দেবে একটা করে পান মুখের ভিতর পুরে দিবি, ব্যাস 10 মিনিট এলাকা পুরো ঠান্ডা। ভেরি গুড, ভেরি গুড। তা অনেকক্ষণ তোদের এই পৃথিবীতে আসলাম, বাঁশ বাগান তো দূরে থাক, একটা বাঁশও তো দেখতেছি না। এ বুড়ি, তোমার কি মাথা খারাপ হয়েছে? লোকজন বাঁশ আর বাঁশ বাগান দেখলে দূরে থাকতে চায়, আর তুমি পৃথিবীতে নাই মাই বাঁশ আর বাঁশ বাগান খুঁজতেছো, কাহিনী কি? অনেক দিন আগে থেকে শুই না আসতেছি বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে। ওই তা ভাবছিলাম পৃথিবীতে ল্যান্ড করলে ওই বাঁশ বাগানের আশেপাশে কোথাও ল্যান্ড করব। ওরে বুড়ি, তুমি খালি বাঁশ বাগানের আশেপাশে ল্যান্ড করার কথা চিন্তা করছো। একবার ভাবো তো, যদি উপর থেকে সোজা একটা বাঁশের উপর পড়তা কি অবস্থা হইতো? এ বুড়ি, তোমার গা থেকে কেমন জানি মধু মধু গন্ধ আসতেছে, কাহিনী কি? তুই কি মনে করছিস পৃথিবীতে আজকালকার কম মানুষ হানি মুনে যায়? এই ব্যাপার। তা তোদের এই পৃথিবীর মানুষগুলো মনে হয় খুব ফুর্তিতেই থাকে। এই ঠুস ঠাস ফটাস ফটাস শব্দ তো শুনতেই থাকি। তা এত ফটকা ফুটায় কারা বলতে পারিস? ওরে বুড়ি রে, ওগুলা পটকার শব্দ না, ওগুলা আফগানিস্তান আর পাকিস্তানে বোমা ফোটে। তা অনেকক্ষণ চাপ থেকে আইছি, আমার আবার এখন ফিরে যেতে হবে, অনেক সুতা কাটার বাকি। এ বুড়ি, যাবি যাওয়ার আগে একটা কথা শোন। চলে যাবি ভালো কথা, সাথে আমারও নিয়ে যা। সাথে তো তুই একাই থাকিস, কথা বলার জন্য তো একজন মানুষ লাগবে, তাই না? এই বুড়ির কথা বাদ দে, তোদের এই পৃথিবীতে যত বুড়ো বুড়ি বৃদ্ধাশ্রমে আছে, পারলে তাদের কাছে গিয়ে কয়েকটা মিনিট প্রাণ খুলে গল্প করিস, ওদের খুব ভালো লাগবে। এইভাবেই হাসো এগিয়ে যাচ্ছে সামনের দিকে, আর হাসোর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আসছে মেধাবী মেধাবী তারকারা। হাসো যেরকম আপনাদের কাছে জনপ্রিয়, ঠিক সেভাবেই জনপ্রিয় হচ্ছে আমাদের উদীয়মান রম্য পারফর্মারদের কাছে। আর সেটাই আমরা টের পেয়েছি যখন দেখছি উপচে পড়া ভিড় হাসন সিজন 4-এর অডিশন রাউন্ডে।
অডিশন রাউন্ড থেকে আমরা খুঁজে পেয়েছি 33 জন পারফর্মারকে এবং প্রত্যেক পারফর্মারের পারফরমেন্স ছিল মনে রাখার মতো। সেই সব পারফরমেন্স থেকে উল্লেখযোগ্য কিছু অংশবিশেষ আমরা দেখি। অনেকক্ষণ যাবৎ বাঁশি বাজাইলাম, আমার জ্যোৎস্নাটা এখন পর্যন্ত কেন আসলো না? জ্যোৎস্না, বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে, লাইক আর কমেন্ট দেবে বলে ফাঁকি দিয়েছে। বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে, লাইক আর কমেন্ট দেবে বলে ফাঁকি দিয়েছে। জ্যোৎস্না, জ্যোৎস্না, এই তুমি কি করতেছো? ফেসবুকে চ্যাট করি। এইটা কি স্যার? এটা তো লাইক। যা মন চাই তাই হোক, তোমার আসতে কেন দেরি হইছে কও? আরে বইলো না, তোমার বাসি শুশুই না আমার আমার দাদির মুখটা ধরফর করতেছিল। দাদির ধরফর করছে তাতে কি তোমার কেন দেরি হইছে? তা তুমি এ বাসি বাজাচ্ছো কে? এই বাসির সুর শূন্যা পুরো এলাকা ফাঁকা করে দিছে তোমার আর আমার জন্য। আর একবার যদি আমি এই বাঁশিটা বাজাই তাহলে তোমার দাদি তোমার জায়গায় আমার জন্য চলে আসবে সুইটা। তো জানো তুমি কেমন আছো? জানো কেডা? জানুটা তো হইছো তুমি তোমার নাম তো জ্যোৎস্না। জ্যোৎস্না নামটা আমার কাছে একেবারে ব্যাকডেটেড লাগে, তাই আমি সংক্ষেপে তোমাকে আমি জানু বললে ডাকবো। ওরে আমার সোনারি বুঝছি। এখন কও আমারে কেন ডাকছো? ডাকি পরে, আগে বলো তুমি ওই কোমরে কলসি না নিয়ে এই হারবাল চিকিৎসার বই নিয়ে ঘুরতেছো কেন? তোমারে তো আমি আগেই বলছি, আমি তো আগে গ্রামগঞ্জে নাচ দেখাইতাম, সাপের খেলা দেখাইতাম, সাথে মানুষের পার্সোনাল সমস্যার সমাধানও করতাম। কিন্তু আজকালকার মানুষ আমার কাছে সমস্যার সমাধান নিতেই আসে না। ও মই বুঝতে পারছি, তুমি এই হারবাল চিকিৎসার উপরে ডিপ্লোমা কোর্স করতে চাও। কোর্স তো করবো, আমি তো ভাবতেছি কোর্স শেষ কইরা একটা দোকানও খুলবো, কিন্তু ভাবতেছি দোকানের নামটা কি দিমু? জ্যোৎস্না হার্বাল সেন্টার। এই থামো, কিছুক্ষণ আগে না তুমি বলছো জ্যোৎস্না নামটা ব্যাকডেটেড? জানো কও, জানো। জানো তো হচ্ছে কি আমার দিলের থেকে বলছি, আমি তোমাকে ভালোবাসা। দোকানের নাম কি কখনো জানু হয়? দোকানের নাম কিন্তু হবে জ্যোৎস্না হার্বাল সেন্টার। হ্যাঁ ভাই, এখানে জটিল কঠিন আমি তো ভাবতেছি আমার দোকানে প্রচারের জন্য তোমারে নিয়ে বিজ্ঞাপন বানাবো, আর বিজ্ঞাপনের নাম হবে রাজপুত্র এখন নিয়মিত আসে জ্যোৎস্না হার্বাল সেন্টারে। সরি জানু, সরি, মুই তোমার ওই বিজ্ঞাপনটা করতে পারবো না। কেন? কারণ মুই ওই নিপুণ হার্বালের নিয়মিত কাস্টমার। তার মানে তোমারও এনার্জি কম? নিপুণ আপু, ভালোবাসার জন্যই পৃথিবীর সৃষ্টি, তাই ভালোবাসার একটা জোকস দিয়েই শুরু করতে চাই। শাহজাহান যে মমতাজরে ভালোবাসতো তার সবচাইতে বড় প্রমাণ কি? তুমি বলো। মমতাজ তার 14তম সন্তান প্রসব করতে যায় মারা গেছিল। দেখ সাপুরিয়া 3 ঘন্টা ধরে বিন বাজাইতাছে, সাপ আর আসে না। এক সময় সাপ আইলো, সাপুরিয়া কইলো কি রে এত দেরি করছস কেন? এই কথা শুনে সাপ কইলো আর বললেন না, ইয়ারফোনে গান শুনতেছিলাম, বিনের শব্দ শুনতে পাই না। আমাদের এলাকার জরিনা গান গাইতে গাইতে রাস্তাতে যেতেছে, রূপে হে আমার আগুন জ্বলে যৌবন ভরা অঙ্গে, রূপে হে আমার আগুন জ্বলে যৌবন ভরা অঙ্গে। এমন সময় ছাদের উপর থেকে এক মহিলা পানি ঢেলা কয়, তোর আগুন নিভাইয়া দিলাম। তো কিছুদিন পর সেই জরিনা আবার ওই বাড়ির নিচে গিয়ে গান ধরছে, রূপে হে আমার আগুন জ্বলে যৌবন ভরা অঙ্গে, রূপে হে আমার আগুন জ্বলে যৌবন ভরা অঙ্গে। আবারও মহিলা এক বালতি পানি ঢেলে দিল, কয় এবার আগুন নিবে না ক্যা, রূপে হে আমার আগুন জ্বলে যৌবন ভরা অঙ্গে। তারপর ওই মহিলা আরো পরপর 2 বালতি পানি ঢেলে দিল। এরপর জরিনা বলতেছে, থ্যাংক ইউ, বাসায় পানির মোটর নষ্ট ছিল তাই বুদ্ধি করে গোসল করে গেলাম। এক বুড়ির ঘরে গুন্ডা বোম রাইকে গেছে, তো সেটা বুড়ি খেয়াল করতে পারে নাই। খেয়াল করছে তার প্রতিবেশীরা, তাদেরকে প্রতিবেশীরা বলতেছে বুড়ি বোম। হে কথা শুনে বুড়ি কয়, যা
ওটা যৌবনকালে ছিলাম। এক্সকিউজ মি স্যার, আই এম তারিক মাহমুদ। ও আচ্ছা, আপনি তারেক না? আপনার জন্যই অপেক্ষা করছিলাম। থ্যাংক ইউ। তো প্রথম দিন আপনার, তাই না? জি স্যার, আমাকে উইশ করবেন না আমার ও, প্রথম দিন। ও হ্যাপি বার্থডে। স্যার আমার প্লেনে প্রথম দিন স্যার। তো যাই হোক তারেক, আপনার টেনশনের কোনো কিছু নেই। প্লেন আমি চালাবো। 30 বছর যাবত আমি চালাই, আমার অভিজ্ঞতা। ধীরে ধীরে আপনিও শিখে ফেলবেন। আজকে আপনার প্রথম দিন, আপনি শুধু দেখবেন আমি কিভাবে চালাই, আমার হেল্পারই করবেন আর কি। এই তো হেল্পারি। ওস্তাদ ডাইনে প্লাস্টিক। প্লেনটা তো এখনো রানওয়েতে আছে, যখন উড়বে এইসব প্লাস্টিক কই উড়ে যাবে। এনিওয়ে, তাহলে আপনি এক কাজ করেন, আপনি একটু দেখেন প্যাসেঞ্জাররা সব বসলো কিনা, আমরা যাওয়ার জন্য রেডি হই। Sure, sir, sure. ওই সাগায়া বই রইছে, এটা প্লেন, এটা লেগুনা না, সোজা পায় স্যার। সব বসছে। এখন আমি যাত্রীদের উদ্দেশ্যে একটা সাধারণ বক্তব্য দিব। শিওর স্যার। সম্মানিত যাত্রীগণ, আমরা কিছুক্ষণের মধ্যে রানওয়ে ধরে সোজা 20,000 ফিট উপরে চলে যাব। আপনারা সিট বেল্ট বেঁধে নিন। উপরে ওঠার সময় নড়াচড়া করবেন না, এতে প্লেন একদিকে কাত হয়ে যেতে পারে। যদি নড়াচড়া করা খুবই প্রয়োজন মনে করেন, তাহলে বুদ্ধি খরচ করে দুদিকেই নড়াচড়া করবেন, এতে ব্যালেন্স হবে। অপরিচিত লোকের দেয়া কোনো কিছু খাবেন না। স্যার এইটা কোয়া লাগবে না, বাঙালি ফ্রি পেলে সব খায়, ওই কোয়া লাভ নাই। মাথা ও হাত জানালার ভেতরে রাখুন। স্যার ওই 500 টাকা 1000 টাকা নোট বাংতি না, এটা একটু কয়ে দেন। আকাশে বিদ্যুৎ চমকালে আপনারা ভয় পাবেন না, কারণ আমাদের প্লেন আর্থিং করা রয়েছে। আর যদি প্লেন চালু অবস্থায় কারো বমি বমি ভাব আসে, তাহলে এয়ার হোস্টেজের কাছ থেকে ট্যাবলেট চেয়ে নেবেন। এই তো জানা, প্রতিটি ট্যাবলেটের মূল্য 10 টাকা 10 টাকা 10 টাকা। লাথি দিয়ে প্লেনের থেকে বাইরে ফালা দিমো বেটা, 14 গোষ্ঠীর কেউ লাশও খুঁজে পাইব না। সরি স্যার, সরি সরি। রিক্সা চালা বেটা, প্লেন চালাইতে এসোস। একটা কথা হইব না, চুপ। স্যার কি করতেছেন? প্লেনের চাবিটা কই রাখলাম? স্যার বাসা থেকে আনছিলেন। এটা কি আমার বাপের প্লেন? সিজন 3 থেকে সিজন 4টা আমাদের কাছে অনেক বেশি ভালো লাগছে এবং আমরা অনেক মজা পাচ্ছি অনুষ্ঠানটি দেখে, এবং আমাদের সংস্কৃতিকে রিপ্রেজেন্ট করে এটা আরও এগিয়ে যাচ্ছে এবং আমরা চাই এটা আরও সামনে এগোক এবং আমরা অনেক এনজয় করব। হাসু যে অনুষ্ঠানটা আমি সবসময় দেখার চেষ্টা করি দুটির ফাঁকে ফাঁকে, এবং আমি সুযোগ পেলে এটা দেখি, আমার কাছে খুবই ভালো লাগে। এটা অনেক কিছু মানুষের শিক্ষণীয় জিনিস আছে। হাসু সম্বন্ধে আমার মূল্যায়ন হচ্ছে, হাসু প্রোগ্রামটা দিনে দিনে আপগ্রেড হচ্ছে। ইভেন সিজন 3 থেকে সিজন 4টা আরও বেশি আমার কাছে মজাদার লাগতেছে। আশা করব সামনের সিজনে আরও বেশি মজা লাগবে, আমাদের আরও বেশি হাসাবেন, এবং দিন শেষে নির্মল আনন্দের জন্য হাসু প্রোগ্রামটা আরও বেশি সার্থক হবে। ভাবতাছেন আমি দৈত্য হয়েও বিকট শব্দ করে না হাসা এভাবে হাসতেছি কেন? এই চিকনা চাকনা দৈত্য পেতনির মতো হাসি দেবে নাকি মাজারের মতো হাসি দেবে? সেদিন আকি আপু আমাকে বাসায় রেখে শুটিংয়ে চলে গেল। এই ফাঁকে আমি রান্না করে ঢুকে চুরি করে দুধের সর কাচ্ছিলাম। পিছন থেকে জেরে এসে বলল, ওই আমি কিন্তু সব দেখছি, আজ আপু আসুক আমি বলে দেব। ভাই প্লিজ বলিস না, তুই যা চাবি আমি তোকে তাই দেব। আমি তোর গার্লফ্রেন্ডকে বিয়ে করতে চাই। বলিস কি? হ্যাঁ, গার্লফ্রেন্ডকে বিয়ে করবে? আচ্ছা এই আখি আপুকে তোর বিয়ে করতে রাজি হবে? আমাদের আশার শেষ নেই, কিন্তু সাধ্য সীমিত। যতদিন আপনাদের ভালো লাগা থাকবে ততদিন আমরা চেষ্টা করব একটি চমৎকার কমেডি রিয়েলিটি শো উপহার দিতে। জাহাপনা
আপনি এখানে এভাবে গুরু গুরু করছেন কেন? আজ যে আমাদের এখান থেকে যাত্রা শুরু, একে সেনাপতি তুমি কোথায় যাচ্ছ? জাহাপনা, আমি তো যাত্রা শুরু করে দিয়েছি। এ যাত্রা সে যাত্রা নয়, আসো আমরা আসল যাত্রা শুরু করি। বল বল বল, যোগ দিবি কিনা বল শয়তান। জাহাপনা, আমি আপনার সেনাপতি, মেন্টর না। জাহাপনা, 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 কে 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 কে? জাহাপনা, ছোট রানীর পেটে ব্যথা শুরু হয়েছে জাহাপনা। ছোট রানীর পেটে ব্যথা তা তুমি দেখলে কি করে? তুমি কি ডাক্তার? জি না জাহাপনা, উনি নিজ মুখে আমাকে এই কথা বলেছে জাহাপনা। নিজ মুখে বলেছে? আমি তো রাজ্যের বাইরে, তাহলে এমন ঘটনা ঘটলো কি করে? এর জন্য আপনার সেনাপতি দায় জাহাপনা। সেনাপতি? জাহাপনা, আমি তো ছোট রানীকে একটি জোকস শুনিয়েছিলাম। জোক 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 কি এমন জোক শুনিয়েছিলে তুমি? জাহাপনা, আমি ছোট রানীকে জোক শুনিয়েছিলাম। এক দেশে এক রাজা ছিল, রাজা হঠাৎ মরে গেল, রানী আবার বিয়ে করে ফেললো। আর এই জোক শুনে রানী হাসতে হাসতে জাহাপনা তার পেটে ব্যথা হয়ে গেল। যাও যাও যাও, গিয়ে রানীকে একটি গ্যাসের ট্যাবলেট দিয়ে দাও। জো হুকুম জাহাপনা। সেনাপতি? আজ্ঞে জাহাপনা। এখন যে আমার শিকারে যেতে ইচ্ছে করছে, যাও গিয়ে ব্যবস্থা করে নিয়ে আসো। জি জাহাপনা, আমি এক্ষুনি গিয়ে ব্যবস্থা করছি। এই নিন জাহাপনা। সেনাপতি, এটা কি? জাহাপনা, এটা আপনার ঘোড়া, তাড়াতাড়ি উঠে পড়ুন জাহাপনা। জাহাপনা, আজকে আপনার মন কি শিকার করতে ইচ্ছে করছে জাহাপনা? আজকে তো আমার রাজকুমারী শিকার করতে ইচ্ছা করছে। জাহাপনা, আপনার গোয়াল ভরা গরু, পুকুর ভরা মাছ, গোলা ভরা ধান থাকতে আপনার আবার রাজকুমারী শিকার করতে ইচ্ছে করছে কেন? জাহাপনা, আপনার অস্ত্র তো নুয়ে পড়েছে। কি বলছে সেনাপতি? জাহাপনা, আমি তলোয়ারের কথা বলছি। রাস্তায় যাইতে যেতে লাগছি, এক ফকির পাশে বই রয়েছে, তো পাশে দেয়া আর কেবাটা করতেছে কি ওজন মাপতে লাগছে। তো এই জায়গায় দেখলাম কাহিনীটা কি, এক মাতারি ওই নিপুনাফার মতো সুন্দরী এ করছে কি ওজন মাপতে খারাইছে। তো খারানোর পরে দেখতেছি কি তার ওজন বেশি বেশি মনে হয়। তা কি করলে হাতের যে ব্যাগ আছে ওগুলো থুইছে, ধোয়ার পরে আবার খারাইছে, খারানোর পরে আবারও ওজন বেশি বেশি মনে হয়। আবার কি করলো, হাতের যে গহনা গাটি আছে, কানের দুল এইও খুলছে, খোলার পরে আবার খারাইছে, এখন আবার ওজন বেশি বেশি। এখন করবেটা কি, এখন করছে কি তার কারুকার্য মাখা যে অন্যজ্ঞ আছে এগুলো আস্তে আস্তে খুললে এখানে থুইছে, থুইলে আবার খারাইছে মাপতে। পাইতে ফকির কয়, আপা যতবার ইচ্ছা লাগে আপনি মাপেন, টাকা লাগলে গতকাল রাতে জুয়েলার স্যারের সাথে আমার দেখা হয়েছিল। আমি জিজ্ঞেস করছিলাম, আচ্ছা জুয়েলার স্যার, আমাকে দেখতে কেমন লাগছে? এই শোনা জুয়েলার স্যার আমারে বলতেছে, রূপ দেখে বলবো কি বউ থাকে ঘরে, যদি বউ থাকে তোমারে আর চাই না, রূপ দেখে বলবো কি আশা পাই না। নিপুণাপু, জুয়েলাইজার কি জাদু করে? মেয়েদের হাতে এর থেকেও বেশি জাদু আছে। কেননা তারা 3 ইঞ্চির একটা জিনিসকে 8 ইঞ্চি বানাই দিতে পারে। অবাক হওয়ার কিছু নাই, আমি রুটি বেলার কাহিনীর কথাটা কইতেছিলাম। আচ্ছা নিপুণাপু, একটা ছেলে গরু একসাথে অনেকগুলো মেয়ে গরুকে দেখলে এক কথায় কি বলবে? হাই গাইস। কখন বুঝবেন আপনি নিজ বাড়িতে আছেন? যখন যেখানে চুলকানোর দোকান সেখানে চুলকাইতে পারবেন। আমাদের ক্রিকেটার সাকিব আল হাসান, সে তো মাঠে নামতেই বলে বলে জয়, বলে বলে জয়, বলে বলে জয়। হঠাৎ সে আউট হয়ে গেল। তারপর ভাবি বলল, রায় তো অনেক হয়েছে, একটু ঘুমাইতেও দিবা না? ওদিন আমি আমার নানারে কইলাম, আস্তা নানা তোমাকে সময় 10-12টা করে বাঁচতে হইতো কিভাবে?
নানা মারে কইলো হায়রে কুমড়া বলো, আমরা তো আর রাত জায়গা তোকে মতো ফেসবুকে সময় নষ্ট করতাম না। শুরু হয়ে গেল দা হাসান সার্কাস। দাও টুপিটা কোথায়? হাসান সার্কাসে এখন আপনারা দেখবেন বিভিন্ন জোকস খেলা। তো আমি এখন আপনাদেরকে দেখাবো 3টা বলের খেলা। এই রে হাসান ভাই, একটা বল শট আছে। তো এখন হলো আমাদের তার সেরা সার্কাস মেড জোকস। আমার সার্কাসে একটা ভাল্লুকের সাথে একটা বনের বাঘের বিয়ে হয়ে গেছে। ফুলসজ্জা রাত, ঘনিষ্ঠ মুহূর্ত, এ কি ভাল্লুকটা দৌড়া পালা গেল। এ ভাই কি হয়েছে? আর বলো না, ভাল্লুকটা বাঘের লেজ দেখা ভয় পাইছে। তো এবার আমাদের সার্কাস দেখাবে নায়িকা নিপুণ। নায়িকা নিপুণ নিপুণভাবে রিং খেলা দেখাবে। রিং খেলা দেখাচ্ছি 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 দেখাচ্ছি। এরপরে কি হলো? হাসর টিআরপি বেড়ে গেল। হাসর টিআরপি বেড়ে গেল। আমরা দেখতে পাই যে আসলে আমাদের হাসির খুব অভাব। এই হাসির অভাব পূরণের লক্ষ্যে এনটিভির এই আয়োজন আমাদের নতুন একটি মাত্রা উপহার দিয়েছে। আমরা অন্যান্য অনুষ্ঠানে, নাটকে, চলচ্চিত্রে হাসির নামে যে একরকম বিকৃত প্রদর্শনী কিংবা ভালগারিজমের প্রদর্শনীটি ঘটে, এখানে কিন্তু সেটি নেই। একটা নির্মল হাসি যেটি সপরিবারে সবাই উপভোগ করতে পারেন। আমরা ছবিতে যখন কাজ করতে যাই কমেডিয়ান পাই না খুঁজে। আমাদের দেশে অনেক বেশি কমেডিয়ানরা, দিলদার ছিল, খান জানুল ছিল, আমাদের হাবা হাসমত সাহেব ছিলেন, অনেকেই চলে যাওয়ার পরে আসলে কমেডিয়ান খুঁজে পাওয়া খুব কঠিন ছিল আমাদের জন্য। তো এই অনুষ্ঠানের মাধ্যমে, এই একটা রিয়েলিটি শোর মাধ্যমে কিন্তু আমরা অনেক বেশি কমেডিয়ান খুঁজে পেয়েছি। এবং সেটা শুধু ছেলেরা না, মেয়েরাও অনেক অনেক ভালো ভালো ক্যারেক্টারের মেয়েদেরকে আমরা পেয়েছি এখানে। যে আমার কাছে কেন জানি মনে হয় যে যে ছেলে মেয়েগুলো কাজ করেছে এখানে, যারা ইয়েতে এই যে গ্র্যান্ড ফিনালেতে যারা চ্যাম্পিয়ন হবে, তারা অনেকেই আমাদের চলচ্চিত্রকে সমৃদ্ধ করবে। তাদের অভিনয় দিয়ে আমাদের চলচ্চিত্রবাসীরা চলচ্চিত্র দেখতে পারবে এবং চলচ্চিত্রের প্রতি তাদের জন্যই একটা আগ্রহ তৈরি করবে। এই আজহার, দেখ তো কে এলো রে। ও খালাম্মা, আপনি আসসালামু আলাইকুম। ওই যে খালাম্মা ওখানে। ও মা, ভাবি, কতদিন পরে। বসুন বসুন এখানে। তা ভাবি বলুন, কেমন আছেন? ভালো নেই ভাবি। কেন, কি হয়েছে? গতকাল রাতে মাঝহারের সাথে ফোনে কথা বলছিলাম, হঠাৎ আমার স্বামী আমাকে ফোন দিয়ে বলল সে এই মাসেও আসতে পারবে না। ও ভাবি, আমার কষ্টটা তো আরো বেশি। আমার স্বামীও না কাল রাতে ফোন দিয়েছিল। সে কি বলেছে জানেন? কি বলেছে? সে নাকি এই বছরেও আসতে পারবে না। বুঝুন আমার কষ্টটা কতখানি। ভাবি, আপনার স্বামী যেন কোথায় থাকে? আমার স্বামী তো অস্ট্রেলিয়া, সুইডেন, মালয়েশিয়া আরও বিভিন্ন রাষ্ট্রে থাকে ভাবি। ও মা, তাহলে তো আপনার স্বামী এক এক সময় এক এক স্টাইল ফলো করে। ভাবি জানেন, আমার এই মানে স্বামীর বিভিন্ন বিভিন্ন এই বিদেশের স্টাইলগুলো না আমার খুব ভালো লাগে। যেমন ভাবি? যেমন ওর চুল কাটার স্টাইল, ওর হাঁটার স্টাইল, পোশাক আশাক, এটসেট্রা এটসেট্রা। ভাবি তাই বলুন ভাবি। ভাবি ভালো করেছেন, একটু বসুন। আমি না আপনার বাসায় যেতাম, জানেন আপনার বাসায় কি সরষের তেল আছে? ও মা, সরিষার তেল? কি যে বলেন না ভাবি, আছে তো। আমার তো সরিষার তেল রাখতে হয়, মাঝে মাঝে সাজু আসে তো। সাজু? ও মা, তাই? ভাবি ও খুব ঝালমুড়ি খেতে পছন্দ করে, ঝালমুড়ি খেতে আসে। ও মা ভাবি, আপনার সেই চশমাটা না কি সুন্দর, আর শাড়িটাও দেখে অনেক সুন্দর। কোথা থেকে কিনলেন গো ভাবি? জানি না ভাবি, এগুলো আমাকে সাজু গিফট দিয়েছে। আমার সাজু? ও মা। ভাবি, হ্যাঁ,
আপনি তো সবসময় দেখি মেকআপ করেন, মেকআপ ছাড়া চলতে পারেন না কেন? আসলে কি ভাবি, আমি না ওই নোভার মতো, মেকআপ ছাড়া আমাকে কেউ চিনতেই পারে না। খালাম্মা আপনারা না সাজলে অনেক সুন্দর লাগে। এই যা, এগুলো লবণ চিনি যখন আনতে যাবি বাসায় তখন বলবি। ভাবি, হ্যাঁ বলুন। আমি আপনার বাসায় দেখলাম অনেক দামি দামি ফার্নিচার, কিন্তু খাট নেই কেন? ভাবি, আপনার বাসায় তো একই অবস্থা, অনেক দামি দামি ফার্নিচার আছে, এটা আছে সেটা আছে, কিন্তু কোনো খাট নেই কেন? আর বলবেন না ভাবি, আপনি তো জানেন কিছু করার নেই, স্বামী বিদেশ। খালাম্মা ওই ডিনার সেটটা না ভাঙিয়ে ফেলাইছি। কি 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 কি? তুই ডিনার সেট ভেঙে ফেলে এত দামি, তোর এক্সপ্রেশনের এত অভাব, যা আগে এক্সপ্রেশন ঠিক করে আয়। কি যে করবো ভাবি, কাজের ছেলেগুলো নিয়ে আসলে খালাম্মা ডিনার সেটটা ভাঙিয়ে ফেলাইছে। তুই আমার স্বামীর দেয়া এত দামি ডিনার সেট ভেঙে ফেললি কেন? ভাঙলি বল বল বল। আর ভাবি বলুন ভাবি, সামান্য একটা ডিনার সেটের জন্য আপনি আপনার কাজের ছেলেকে এমন ভাবে মারছেন? তাহলে কি করব ভাবি আপনি বলুন? জুতো দিয়ে মারেন, ঝাঁটা দিয়ে মারেন। তোর হবে প্রতিযোগীদের পারফরমেন্সের বাইরেও নানা রকম মজার মজার ঘটনা ঘটেছে। উপস্থাপক এবং বিচারকদের মধ্যে হয়েছে টুকটাক খুনসুটি। চলুন আমরা সেই সব দৃশ্যগুলো আবার ফিরে দেখি। প্রিয় দর্শক, আপনারা বুঝতে পারছেন মাঝখানে একজন লেডিস পেয়ে দুই পাশে এডিস মশাগুলা যা শুরু করেছেন। কথা আছে, আপনারা কেন রোমান্টিক মিউজিক দিচ্ছেন? ও, এটা রোমান্টিক মিউজিক ছিল? আই লাভ সাজু ভাই। ও, তুমি আমার জীবন, আমি তোমার জীবন, তুমি আমার জীবন, আমি তোমার জীবন, দুজন দুজনার কত যে আপন, দুজন দুজনার কত যে আপন, কেউ জানে না, কেউ জানে না। কাকে 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 দিল? আমরা জাদু দেখতে চাই। এই মুহূর্তে জাদু দিয়ে আপনি তার শাড়ির রং পারলে চেঞ্জ করেন। আমি ভাবলাম তুমি আরো বেশি কিছু চাও কিনা। ও লাল শাড়ি রে, ও লাল শাড়ি রে, নিশি রাতে চাই কোন বনে লাল শাড়ি রে। সাজু ভাই কিছু বলবে বোধহয়? হ্যাঁ, আমি না আর আগে থেকে এনে ড্রেসরুমে রাখবো না। আপনার তো এটা ড্রেস ছিল না, এই কালারও ছিল না। না, এগুলি তো ঠিক না, এগুলো একদমই ঠিক না। যে আপনি দেখছেন যে আমি অরেঞ্জ এবং হোয়াইট পরে আসছি, ছিল একটা ব্লু কালার, কোথা থেকে ঠাস করে বলে না আমি এটা পরবো। আর আমার কাছে তো কোনো ব্যাকআপ ড্রেস নেই। আমি আসলে আর কিছু ম্যাচ করতে পারিনি আপনার সাথে। শুধু আমি ড্রেসটাই ম্যাচ করার চেষ্টা করেছি, আরো অনেক কিছু ম্যাচ করার ট্রাই করেছিলাম, কিন্তু কোনোভাবেই। মাত্র 16তম এপিসোড, ম্যাচিংটা শুরু হলো মাত্র। আমারও ভবিষ্যৎ হলে এই। চাতুরি করিয়া মোরে, চাতুরি করিয়া মোরে, বান্ধিয়া পিরিতের ডোরে, ওরে বিচ্ছেদেশা গরে ভাষায় গেলি রে বন্ধুয়া, সাদা দিলে কাদা লাগাই গেলি, আমার সাদা দিলে, ওই আমার সাদা দিলে কাদা লাগাই গেলি রে বন্ধু, সাদা দিলে কাদা লাগাই গেলি। জুয়েল ভাই, এই রকম একটি হাস্য অনুষ্ঠানে, আমাদের এই হাস্য রিয়েলিটি শোতে যদি আমাদের প্রডিউসার হাসান ভাই না থাকতেন, যদি প্রডিউসার হাসান ভাই আমাদেরকে অ্যাকশন কাট না বলতেন, যদি আমাদের প্রডিউসার হাসান ভাই এই গ্রোমারদের সাথে এসে না দাঁড়াতেন, যদি আমাদের প্রডিউসার হাসান ভাই এই পার্টিসিপেন্টদের পাশে এসে না দাঁড়াতেন,
রাবার ব্যান্ডদের পাশে এসে না দাঁড়াতেন, আপনাদের পাশে এসে না দাঁড়াতেন, সর্বোপরি এই অনুষ্ঠানের পাশে এসে না দাঁড়াতেন, এমনকি আমার পাশে এসে না দাঁড়াতেন, তাহলে কি হতো? কি হতো? এই হাসান ভাই না খেয়ে মরতো। প্রিয় দর্শক, এরকম হাসি, আনন্দ এবং উত্তেজনার মধ্য দিয়েই আমরা চলে এসেছি একেবারে গ্র্যান্ড ফিনালের কাছাকাছি। আগামী পর্বেই দেখবেন আপনারা হাসো সিজন 4 এর গ্র্যান্ড ফিনালে, এবং টান টান উত্তেজনা নিয়ে আপনারা থাকুন আপনাদের প্রিয় প্রতিযোগীর সাথে এবং এই হাসোর সাথে। মার্সেল প্রেজেন্স হাসো পাওয়ার্ড বাই ডাবর ম্যাসওয়াক সিজন 4, কো স্পন্সর বাই মমতাজ হারবালের গ্র্যান্ড ফিনালেতে দেখা হচ্ছে আপনাদের সাথে। হে মা তুই থাকলে কত ভালো লাগে, সারা জীবন কোনো কিছু আর লাগে না। মা তুই থাকলে কত ভালো লাগে, সারা জীবন কোনো কিছু আর লাগে না। এমন মা হবি তুই যে মায়ের সন্তানেরা, যে মায়ের সন্তানেরা কাঁদে আবার হাসতে জানে, কান্দে আবার হাসতে জানে। এমন একটা মা দে না, এমন একটা মা দে না, যে মায়ের সন্তানেরা, যে মায়ের সন্তানেরা কান্দে আবার হাসতে জানে, কান্দে আবার হাসতে জানে। হে সূর্য ডুবে গেলে রাত নেমে আসে, আমার জীবন তুই থাকলে কিছু হবে না। মা সূর্য ডুবে গেলে রাত নেমে আসে, আমার জীবন তুই থাকলে কিছু হবে না। এমন মা হবি তুই যে মায়ের সন্তানেরা, যে মা